আজকে আমরা শুরু করব মাইক্রো প্রপাগেশন। আমাদের লাইফ সায়েন্সে আমাদের কিন্তু দশম শ্রেণীর যে চ্যাপ্টার ছিল জনন, সেই জননের কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন প্রকার যে ভাগগুলো, তার মধ্যে একটা ছিল প্রাকৃতিক, একটা ছিল কৃত্রিম। তো কৃত্রিমের মধ্যে আমরা পেয়েছি যেগুলো, সেগুলো তার মধ্যে একটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। তোমরা জানো যেগুলো কৃত্রিম ভাগগুলো ছিল, সেই কৃত্রিম ভাগগুলোর মধ্যে আমরা কি কি পেয়েছি? আমরা পেয়েছি, একটা পেয়েছি কাটিং বা যাকে বলছি শাখা কলম, একটা পেয়েছি জোড় কলম বা ওকে বলছি গ্রাফটিং, আর কি পেয়েছি একটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন বা সেটাকে বলছি অনুবিস্তারণ। এই তিনটে পার্ট হচ্ছে আমাদের কৃত্রিম অঙ্গজ জননের আমাদের ভাগ। ঠিক আছে, কৃত্রিম কথার মানে একটু বলে দিচ্ছি যারা প্রথম দেখছো, যে কৃত্রিম কথার মানে হচ্ছে সম্পূর্ণভাবে মানুষের সাহায্য নিয়ে একটা উদ্ভিদ যখন আরেকটা নতুন উদ্ভিদের জন্ম দেয় মানুষের সাহায্য নিয়ে, তখন তাকে বলি আমরা কৃত্রিম অঙ্গজ জনন। এই কৃত্রিমের মধ্যে তিনটে পার্টের মধ্যে আজকের পার্টটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে, খুব ভালো করে বুঝো। মাইক্রো কথার মানে হচ্ছে ক্ষুদ্র, এই কথার মানে হচ্ছে ক্ষুদ্র মানে ছোট। আর প্রপাগেশন কথার মানে হচ্ছে বিস্তারণ, এটার মানে হচ্ছে বিস্তারণ। বিস্তারণ কথা কেন বলছে? এর মানে হচ্ছে বিস্তার ঘটাবে, উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করবে, তো তাই বলছে বিস্তারণ। তো কাদের সংখ্যা? উদ্ভিদের সংখ্যা। ক্ষুদ্র কেন বলছে? মানে কোনো একটা উদ্ভিদের ছোট্ট একটা অংশ, অঙ্গ হতে পারে, কলা হতে পারে, টিস্যু হতে পারে, কোষ হতে পারে, কোনো একটা অঙ্গ সেখান থেকে বিচ্ছিন্ন করে অসংখ্য উদ্ভিদ সেম প্রকারের সৃষ্টি করতে পারবো, তাই এটার নাম ক্ষুদ্র বিস্তারণ। মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে বড় বড় জীব পাবো, একটা সিঙ্গেল জীব থেকে অনেকগুলো জীব, তাই এটার নাম ক্ষুদ্র বিস্তারণ। এইটার জন্য তোমাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। তো পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, তোমাদের মাধ্যমিক যারা 2027 দেবে তাদের জন্য যে কোশ্চেনটা আসবে, যে উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটি বা অণু বিস্তারণ পদ্ধতিটির সংক্ষেপে চিত্রসহ ব্যাখ্যা করো। তো চলো আমরা ব্যাখ্যা করছি। যদি আমরা প্রথমেই দেখে নিই যে এর প্রথম কাজ কি, তো এর অনেকগুলো পদ্ধতি আছে। আমি যদি লিখি এখানে যে মাইক্রো, খুব ভালো করে বোঝো, হ্যাঁ, মাইক্রো প্রপাগেশনের পদ্ধতি, প্রথমে কি করতে হবে? দেখো, তাহলে যেহেতু বলছে ক্ষুদ্র, মানে তাহলে ক্ষুদ্র অংশ কি হতে পারে? তোমরা বলবে যে সেই ক্ষুদ্র অংশগুলো যেগুলো হতে পারে, এক হতে পারে কলা হতে পারে, বা কোষ হতে পারে, বা কোনো মুকুল হতে পারে। এই তিনটে অংশ মেইনলি, কলা হতে পারে, কোষ হতে পারে, বা মুকুল হতে পারে। এই তিনটে অংশের মধ্যে যে কোনো একটা অংশকে প্রথম কি করব? বিচ্ছিন্ন করব। তার প্রথম কাজ হবে কি? এই পদ্ধতির মধ্যে যেটা প্রথম কাজ, যেটা 1 নম্বর কাজ, তোমরা বলবে কোনো উদ্ভিদের বিশেষ কোনো অঙ্গ, কলা, কোষ বা মুকুল বিচ্ছিন্ন করে নিতে হবে। তাহলে প্রথমে কি হবে? বিচ্ছিন্নকরণ। বিচ্ছিন্নকরণ কিসের বলো তো? হতে পারে কলা, বা কি বললাম বলো, কোষ, বা কি বললাম মুকুল। এই সমস্ত অঙ্গগুলো আমরা প্রথমে কি করব? বিচ্ছিন্ন করব কোনো একটা উদ্ভিদ থেকে। ঠিক আছে, তো ধরে নাও যে এটা একটা, মনে করো উদ্ভিদ, মনে করো এটা একটা যে কোনো, মনে করো উদ্ভিদ। ঠিক আছে, তো যদি এটা উদ্ভিদ হয়, তাহলে এটা যদি আমি বলি এরকম যদি ডালপালা থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম মনে করো পাতাগুলো আছে। তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু দেখাতে পারবো যে কিভাবে আমরা একটা অঙ্গ বিচ্ছিন্নকরণ করছি। তোমরা আশা করি বুঝতে পারছো যে ছবিটা কি আঁকার চেষ্টা করছি। দেখো, এই যে একটা উদ্ভিদ আছে, এই উদ্ভিদের কোনো একটা পার্টিকুলার কলা হোক, মুকুল হোক বা কোষ হোক বিচ্ছিন্ন করব কিভাবে? তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ যে এইরকম ভাবে মনে করো একটা পাতার অংশ মনে করো দেখতে পাচ্ছ, বিচ্ছিন্ন করলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তাহলে এই যে বিচ্ছিন্নকরণগুলো করলাম, তুললাম, হ্যাঁ, এই গাছের কি বললাম হতে পারে কলা, কোষ বা মুকুল, ওর অঙ্গ থেকে বিচ্ছিন্ন করলাম। বললাম দেখি হতে পারে মুকুল, হতে পারে কলা, মানে কি উদ্ভিদের কোনো একটা অঙ্গ। অঙ্গ বলতে পাতা হতে পারে, পাতা ছাড়া ওর যে কাণ্ড আছে কাণ্ডের অংশ হতে পারে। এভাবে বিচ্ছিন্ন করলাম কিছুটা অংশ। এই যে যেগুলো জিনিস বিচ্ছিন্ন করলাম, এই বিচ্ছিন্ন জিনিসগুলো আমরা এবার একটা নির্দিষ্ট পাত্রে রাখবো। কিসে রাখবো বললো? একটা পাত্রে। সেই পাত্রের নাম হচ্ছে কালচার মিডিয়া। তাহলে নাম্বার 2 কি বলবো আমরা? কালচার
মিডিয়া, একে আমরা বাংলায় বলি কর্ষণ মাধ্যম। কর্ষণ মাধ্যম, এই কর্ষণ মাধ্যমে রেখে আমাকে এই অংশগুলো রাখতে হবে। কিরকম ব্যাপারটা দেখতে, এই যে কর্ষণ মাধ্যমটা আছে, যদি কর্ষণ মাধ্যমটা আমি এঁকে দেখাই তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে এটা যদি একটা যদি সিম্পলি যদি পাত্র হয়, তাহলে এই পাত্রের মধ্যে একটা আমি লিকুইড টাইপের অংশ নিয়েছি। এই লিকুইডের মধ্যে কি থাকবে, এই লিকুইডটাকে আমরা বলছি কর্ষণ মাধ্যম বা কালচার মিডিয়া, যেখানে আমরা কালচার করব মানে কর্ষণ করব মানে পালন করব। তো এবার এই যে অংশটা নিয়েছি, এটা একটা যেরকম একটা বাটি আছে, ঠিক আছে, বাটির মতো অংশ আছে আর কি। এই বাটির মধ্যে কি করলাম, আমি এরকম একটা তরল পদার্থ নিয়েছি। এটা কি দিয়ে তৈরি তরল পদার্থটা, এটা হতে পারে অক্সিন প্লাস সাইটোকাইনিন হরমোন দিয়ে তৈরি। সাইটোকাইনিন হরমোন দিয়ে তৈরি। তাহলে এই অক্সিন প্লাস সাইটোকাইনিন মিলে কি হয়েছে বলো, এই দুটো মিলে কি হয়েছে, তোমরা বলবে স্যার কর্ষণ মাধ্যম, তাই তো? তাহলে এই কর্ষণ মাধ্যমে কি করলাম, এই অংশগুলোকে রাখবো এখানে। তো রাখলাম, তাহলে এইভাবে দেখো, দেখেছি। তাহলে কর্ষণ মাধ্যমে আমি কি রাখলাম বলো, সেই কলা কোষ বা মূল্য রাখলাম। তাহলে দুটো পদ্ধতি কমপ্লিট। তাহলে কর্ষণ মাধ্যমে স্থানান্তর করলাম বা স্থানান্তর করলাম। এবং বেশ কয়েকদিন আমরা কি করব, অপেক্ষা করব। এখান থেকে কি হবে, এক প্রকারের ক্যালাস তৈরি হবে। ক্যালাস কি জিনিস স্যার, ভালো করে বোঝো। ক্যালাস তৈরি হবে কয়েকদিন পরে। কোত্থেকে ক্যালাস তৈরি হবে, এখান থেকে। এখান থেকে ক্যালাস মানে কিরকম, ক্যালাস মানে হচ্ছে এখান থেকে এক প্রকারের, ওখান থেকে ছোট ছোট মানে কি বলবো অংশ বৃদ্ধি পাবে। মানে প্রত্যেকটা পাতা থেকে এক ধরনের অংশ বৃদ্ধি পাবে সাইডে। তো এর ফলে কি হবে, ওটা দেখতে একটু সাইজটা বৃদ্ধি পাবে। এই পাতা যে আমি যেটা অংশ নিয়েছি সেটা আকারে বৃদ্ধি পাবে, এবং সেখানে বৃদ্ধি পাওয়ার ফলে যেটা গঠন তৈরি হবে অংশ, সেই অংশটার নাম হচ্ছে কি ক্যালাস। তাহলে ক্যালাস তৈরি হলো, বোঝা গেল ব্যাপারটা। নাম্বার 3 কি, যখন ক্যালাস তৈরি হয়ে গেল, আরও বেশ কিছুদিন পর দেখা দেবে প্রত্যেকটা ক্যালাস থেকে এক প্রকারের মানে ছোট ছোট চারা গাছ জন্ম নেবে। একে আমরা বলছি প্ল্যান্ট লেট সৃষ্টি। তাহলে কি বলো, প্ল্যান্ট লেট সৃষ্টি হবে। প্ল্যান্ট লেট মানে কি, ছোট ছোট চারা গাছ, বলতে পারি চারা গাছ। তাহলে যখন চারা গাছ সৃষ্টি হলো কতগুলো, অসংখ্য। যখন সবগুলো চারা গাছ জন্মগ্রহণ করলো এখানে, তারপর কি করব আমরা, সেই চারা গাছগুলোকে সবগুলোকে সেপারেট করে করে আলাদা আলাদা পাত্রে আমরা স্থানান্তর করব। তা কি করে বলবো আমরা, আলাদা আলাদা পাত্রে স্থানান্তর করতে হবে। যখনই আলাদা আলাদা পাত্রে স্থানান্তর হয়ে গেল, প্রত্যেকটা এবার নিজস্ব বড় বড় কি হবে, উদ্ভিদ তৈরি হবে। সেই সমস্ত উদ্ভিদগুলোকে আমরা কি করব, বিচ্ছিন্নকরণের মাধ্যমে আমরা একটা নতুন ভূমিতে স্থানান্তর করব, কিংবা কোনো গ্রিন হাউস মানে ঘরে আমরা স্থানান্তর করব। গ্রিন হাউস ঘর কি, কাচের তৈরি ঘর, যার মধ্যে রাখলে সেখানে গাছটা দ্রুত বৃদ্ধি পাবে, তার দেখভাল করা যাবে। তাহলে আমরা লাস্ট পয়েন্ট কি বলবো, সেই লাস্ট পয়েন্ট বলবো আমরা প্রত্যেকটা গাছকে ভূমিতে স্থানান্তর করব, কিংবা আমরা গ্রিন হাউস ঘরে স্থানান্তর করব। তাহলে ভূমিতে স্থানান্তর বা গ্রিন হাউস ঘরে স্থানান্তর, এই 6টা পদ্ধতির মাধ্যমে আমরা সহজে মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করতে পারি। তো এই হচ্ছে আমাদের মাইক্রো প্রপাগেশন। তোমরা দেখতে পাচ্ছ একটা বড় উদ্ভিদ থেকে
একটা বড় উদ্ভিদ থেকে আমরা একটা পাত্রের মাধ্যমে ছোট ছোট গাছগুলোকে নিয়ে এই কর্ষণ মাধ্যমে রেখে, যেটা তৈরি ছিল অক্সিন আর সাইটোকাইনিন দিয়ে, এর মধ্যে রেখে অসংখ্য জীব সৃষ্টি করে সেটাকে আমরা বহু সংখ্যায় জীব সৃষ্টির মাধ্যমে নতুন নতুন ভাবে ভূমিতে সেই নতুন গাছগুলোকে আমরা পেলাম এই গাছের থেকে বিচ্ছিন্ন গাছ রূপে। এটাই হচ্ছে আমাদের একটা মাইক্রো প্রপাগেশন পদ্ধতি। ব্যাপারটা বোঝা গেছে? ওকে ফাইন। দেখো শিক্ষার্থীরা বোঝো তো, বলছে এই যে আমরা মাইক্রো প্রপাগেশনের পদ্ধতি জানলাম, এবার এখান থেকে দেখব এটা করার ফলে লাভ কি আমাদের, বা এটা করার তাৎপর্য কি, এটা করে সুবিধা কি, বা এটা আমরা কেন করি। ঠিক, তো এর তাহলে আমরা দেখব মাইক্রো প্রপাগেশনের কিছু সুবিধা। তো তোমরা অবশ্যই বলতে পারবে এর সুবিধা অনেক কিছু আছে। কি? খুব ভালো করে বোঝো। নাম্বার ওয়ান যদি আমি বলি, তো তোমরা খুব ভালো করে বুঝতেই পারছো, যে সমস্ত গাছগুলো আমাদের ভেষজ উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ কারা স্যার? ভেষজ উদ্ভিদ হচ্ছে তারা যে সমস্ত উদ্ভিদগুলো থেকে সহজে আমরা কোনো না কোনো ওষুধ তৈরি করতে পারি। কি পারি বলো? ওষুধ তৈরি করতে পারি। তোমরা জানো যে সর্পগন্ধা গাছ আছে, তো সর্পগন্ধা গাছের মূলে আমরা কি পাই? আমরা কিন্তু সহজেই কিন্তু এক ধরনের ওষুধ তৈরি করতে পারি, যার মাধ্যমে উচ্চ রক্তচাপ কমানো যায়। জানো তোমরা? তাহলে সর্পগন্ধা গাছ যেমন কাজে লাগে, এরকম আরো অনেক গাছ আছে, যেমন ধুতুরা গাছ আছে, ডাটুরিন, এরকম আমাদের অনেক অনেক গাছ আছে, যে গাছগুলো আমাদের কি বলো, আমাদের হচ্ছে ভেষজ উদ্ভিদ। মানে এই গাছ থেকে আমরা সহজেই মানে যে কোনো রকম আমরা ওষুধ তৈরি করতে পারি। তো সেই সমস্ত ভেষজ উদ্ভিদগুলো এগুলো কিন্তু দিন দিন কিন্তু দেখছি অবলুপ্ত হয়ে যাচ্ছে, অত হামেশায় আর দেখা যাচ্ছে না। তাহলে এই সমস্ত উদ্ভিদগুলো যদি তুমি চাও যে তুমি আরো সংখ্যা বৃদ্ধি ঘটাবে, অবশ্যই দরকার আছে। যদি সংখ্যা বৃদ্ধি ঘটাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই মাইক্রো প্রপাগেশন পদ্ধতির মাধ্যমে তুমি ইজিলি এরকম একটা সিঙ্গেল গাছ থেকে অসংখ্য গাছ তুমি তৈরি করতে পারবে। তাহলে কিন্তু ভেষজ উদ্ভিদের সংখ্যা বৃদ্ধিতে এই মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব অপরিসীম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ভেষজ উদ্ভিদ কি? যেমন কি বললাম, সর্পগন্ধা। সর্পগন্ধা এই গাছ দিয়ে কিন্তু কি হয়? উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়। মানে হাই যে প্রেশার থাকে, হাই ব্লাড প্রেশার, তার জন্য যে মেডিসিন তৈরি হয় এই গাছ থেকে কিন্তু হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে। তাহলে এই সমস্ত গাছের যখন তুমি সংখ্যা বৃদ্ধি ঘটাবে, তার জন্য মাইক্রো প্রপাগেশনটা খুবই জরুরি। এছাড়াও আমি যদি নাম্বার দুই বলি, যেগুলো দামি দামি গাছ, দামি দামি গাছ কারা? যেমন চন্দন গাছ, খুব দামি গাছ। কারণ এই গাছের কাঠের এত বেশি দাম যে আগে মানে কি হতো, যারা অত্যন্ত বড়লোক মানে পরিবারের, তাদের মধ্যে যদি কেউ মারা যেতেন, তাহলে এই চন্দন গাছের কাঠ দিয়ে পোড়ানোর রীতি ছিল, যে বেশি বড়লোক মানে চন্দন গাছের কাঠ দিয়ে ওকে পোড়াবে, এরকম একটা ব্যাপার মৃত্যুর পরে। তো সেক্ষেত্রে তাহলে চন্দন গাছের অনেক দাম আছে। এছাড়া চন্দন গাছের অনেক গুরুত্ব আছে, যেমন অনেক সময় সাবান টাবান তৈরি হয়, চন্দন গাছের কাঠের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। তো সেই চন্দন গাছ, মেহগনি গাছ, এই সমস্ত গাছ কিন্তু এখন বর্তমানে অবলুপ্তির দিকে, মানে বেশি পাওয়া যাচ্ছে না। তো এদের সংখ্যা বৃদ্ধি ঘটাতে আমাদের অবশ্যই মাইক্রো প্রপাগেশন দরকার। এর ফলে কি হবে? দ্রুত সংখ্যা আমরা বৃদ্ধি ঘটাতে পারবো। তাহলে দামি কাঠের গাছ যেমন কি বললাম, চন্দন, মেহগনি ইত্যাদি, এই সমস্ত গাছগুলো সংখ্যা বৃদ্ধি ঘটাতে কিন্তু মাইক্রো প্রপাগেশন অত্যন্ত জরুরি। নাম্বার তিন কি বলতে পারি? নাম্বার তিন হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে সহজেই রোগ জীবাণু মুক্ত উদ্ভিদ বৃদ্ধি করতে সম্ভব। তাহলে কি বলবে? রোগ জীবাণু মুক্ত উদ্ভিদ। এই রোগ জীবাণু মুক্ত উদ্ভিদ সৃষ্টিতে এই মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব অপরিসীম। মানে এর ফলে যে জীবটা তুমি পাবে, তার মধ্যে কোনো রকম রোগ জীবাণু পাওয়া যাবে না। কেন? তুমি এটা নিজস্ব বাড়িতে কালচার মাধ্যমে তুমি বানাচ্ছ। কি করে আসবে রোগ ব্যাধি? আসবে না। তাই এটা খুব ভালো জিনিস। নাম্বার চার কি বলতে পারি? তোমরা বলবে ইজিলি যে এই পদ্ধতিতে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কোনো বীজের প্রয়োজন নাই। আমরা কি জানি? একটা আম গাছ আছে, আরেকটা আম গাছ আমি জন্মগ্রহণ দেব, এর ফলে কি লাগবে? আমার একটা বীজ দরকার। কিন্তু যখন আমি এই সমস্ত গাছের কথা বলছি, কোথাও কি বীজ লাগছে? কি লাগছে? কলা, কোষ, মুকুল। তাহলে এই সমস্ত অংশগুলো থেকে আমি নতুন জীব সৃষ্টি করতে পারছি। তাহলে অবশ্যই আমরা বলতে পারি মাইক্রো প্রপাগেশনে কোনো রকম বীজের প্রয়োজন নেই। তাহলে বলতে পারি বীজের প্রয়োজন নেই।
ক্লিয়ার না? ক্লিয়ার না? নাম্বার 5 কি বলতে পারি? সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা বলি 5 নাম্বারটা, সেটা হচ্ছে যে মাইক্রো প্রোপাগেশনের ক্ষেত্রে আমরা যদি চাই বিভিন্ন ভ্যারাইটির জীব সৃষ্টি করতে পারবো, কারণ এর মাধ্যমে আমরা কর্ষণ মাধ্যমে বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে আমরা বিভিন্ন ভ্যারাইটির জীব সৃষ্টি করতে সক্ষম হব। তাহলে বলতে পারি বিভিন্ন ভ্যারাইটির জীব সৃষ্টি করা সম্ভব। ক্লিয়ার না? ক্লিয়ার না? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। না, শোনো, বোঝো ভালো করে। এবারে যেটা বোঝার বিষয়, জানার বিষয়, উপলব্ধির বিষয়, সেটা হচ্ছে জনুক্রম, যেটার ইম্পর্টেন্স 100% আগামী মাধ্যমিক এক্সামের জন্য। খুব ভালো করে বোঝো, এটা শুধু মুখস্থ করলেই চলবে না, বোঝার বিষয়টা খুব জরুরি। কেন এটা এত ইম্পর্টেন্ট? কারণ এখানে এই ছবিটা যে আঁকা আছে, এই ছবিটাতে আমরা বুঝে নেব প্রত্যেকটা পার্টের গুরুত্ব এবং প্রত্যেকটা পার্ট কোন দশায় দেখা যায় বা কখন দেখতে পাওয়া যায়। জিনিসটা কি আমরা আগে ভালো করে সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। দেখো লেখা আছে জনুক্রম। ক্রম কথার মানে হচ্ছে একটা সাইকেল। কিসের সাইকেল? না একটা চক্র। ক্রম মানে একটা চক্র, মানে পরপর আসবে, একটা শুরু আছে, শুরু হওয়ার পর একটা সাইকেলের মাধ্যমে চলতে 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 আবার ওই পিরিয়ডটা ফিরে আসবে। এটার নাম হচ্ছে ক্রম বা সাইকেল। যেমন আমি যদি বলি একটা সন্তান আছে, তো সন্তানটা কি একটা বাল্যকাল, তারপর কি আসছে শৈশবকাল, তারপর আসছে মানে প্রাপ্তবয়স্ক, তারপর আসছে বৃদ্ধকাল, তারপর কি আসে ওর আবার নতুন সন্তান জন্মগ্রহণ করছে, তাহলে সেই সন্তানের আবার কি আসছে বলো? আবার আসছে বাল্যকাল, শৈশবকাল। তো একটা সাইকেল চলছে না মানুষের জীবনে? তাহলে এইভাবে একটা উদ্ভিদের জীবনে একটা সাইকেল চলে। কিরকম সাইকেলটা? ভালো করে বোঝো। দেখো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ একটা এখানে সুন্দর রকম গাছ দেখতে পাচ্ছ। এটা কোন গাছ? এটা হচ্ছে ফার্ন একটা গাছ, ফার্ন গাছ। তো এই ফার্ন গাছের আমরা আজকে জনক্রমটা বুঝছি। তো তোমরা যেখানে দেখতে পাচ্ছ মাটিতে বা জঙ্গলে যেখানেই হোক না কেন, তোমরা এরকম একটা পরিণত যেটা গাছ দেখতে পাচ্ছ, এটা ওর একটা দশা। এটা কোন দশায় আছে? এই দশাটার নাম হচ্ছে রেণুধর দশা বা রেণুধর উদ্ভিদ। তাহলে তোমরা যত রকম গাছ দেখতে পাচ্ছ ফার্নের গাছগুলো, সবাই কোন কোন উদ্ভিদ বলো? রেণুধর উদ্ভিদ। এর মানে হচ্ছে এটা ডিপ্লয়েড। যেমন আমি আমি একটা মানুষ, তো আমি যে আছি, তো আমি যে আমার যে মানে দেহটা তৈরি হয়েছে প্রত্যেকটা কোষ, এরা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? তোমরা বলবে ডিপ্লয়েড। কেন? আমাদের মানে দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা আছে 46টা, মানে 2n। কেন 2n বলছে? 23 জোড়া, মানে 23 23 46টা ক্রোমোজোম। তো ওই রকম এই গাছটা যে আছে, এই গাছটা একটা কি রেণুধর উদ্ভিদ, মানে ডিপ্লয়েড উদ্ভিদ। বোঝা গেল? মানে মানুষের মতো। এবার এই গাছটা কি করে, এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো, একটা পাতাকে আমি জুম ইন করে বড় করে দেখছি, তো এমন দেখাচ্ছে কি একটা পাতা। এই যে পাতাগুলো দেখছো আমি বড় করে এমন দেখাচ্ছে, ঠিক আছে? তো এই পাতাটার মধ্যে দেখো এরকম কিছু আমি ডট ডট দেখে দিয়েছি অংশ, এগুলোর নাম হচ্ছে সোরাস। সোরাস মানে হচ্ছে ওখানেও রেণুগুলো পুঞ্জীভূত হয়ে আছে। রেণু কি জিনিস স্যার? সিম্পল কথায় বলতে গেলে, যদি একটা ফুলকে তুমি ভাঙো, যে কোনো ফুল, যদি আমি বলি জবা ফুল বা যে কোনো একটা ফুল, তো ফুলকে যদি তুমি কাটো, তো দেখবে ফুলের মধ্যে এরকম কিছু দণ্ড অংশ বেরিয়ে থাকে, আর প্রত্যেকটা দণ্ডের নাম হচ্ছে পুংদণ্ড। সেই পুংদণ্ডের উপর দেখবে আঠালো আঠালো অংশ, যেন মনে হবে কিছু গুঁড়ো গুঁড়ো রাখা আছে, হাত দিলে মনে হবে গুঁড়োগুলো হাতে লেগে গেল, ওগুলো হচ্ছে রেণু। তো ওই রকম এখানে এই গাছের যে এই যে নীল অংশগুলো দেখছো, আমি রং দিয়ে দেখিয়ে দিয়েছি পাতার মধ্যে, এগুলোর নাম হচ্ছে রেণু। তো এখানে রেণুগুলো জমা হয়ে আছে। তো এটা যদি একটা অংশ হয়, এই অংশটার নাম হচ্ছে সোরাস। তাহলে সোরাস মানে কি? বলবে স্যার গাছের রেণুগুলো যে অংশের মধ্যে জমা আছে পরপর, মানে ঘন সন্নিবিষ্ট ভাবে, সেই জায়গার নাম কি? সোরাস। বোঝা গেল? এটা কার ক্ষেত্রে দেখা যায়? রেণুধর উদ্ভিদ যারা, যেমন ফার্ন গাছের ক্ষেত্রে দেখা যায়। তাহলে ফার্ন গাছের এই যে সোরাসের মধ্যে রেণুগুলো জমা হয়ে আছে, এগুলো কি হবে? এগুলো ম্যাচিওর হবে। কি বলো? ম্যাচিওর হবে। যখন এগুলো ম্যাচিওর হয়, তখন ওই যে মানে সোরাসগুলো বা রেণুগুলো এরকম কি হবে? এইরকম ভাবে রেণুস্থলী তৈরি করবে। কি বলো? রেণুস্থলী, মানে স্থানটা কি বলছি, ওটা ম্যাচিওর হয়ে গেল। তাহলে এখানে কি হলো বলো? ম্যাচিওর হয়ে গেল। আর দেখো লেখা আছে রেণু ধারক, মানে এই অংশগুলোতে রেণুগুলো পুঞ্জীভূত জমা থাকে, মানে এটা অ্যাকচুয়ালি এরই একটা মডিফাইড রূপ। তাহলে এটা এখন কি আছে বলো? এটা ছিল 2n, এটাও 2n, এটাও 2n, মানে ওর মধ্যে যে রেণুগুলো আছে, রেণুর মাতৃকোষগুলো সব 2n। এবার কি হলো?
এখানে এই রেণু মাতৃকোষগুলো এবার কি হবে, এখান থেকে রেণু বানাবে। রেণু কি, যেমন পুরুষদের শরীরে যেমন কি ছিল, ডিম্বক, মানে স্ত্রীদের ক্ষেত্রে বলছি, ডিম্বক মাতৃকোষ ছিল, ওটা ভেঙে কি হচ্ছিল, ডিম্বাণু। তো যেরকম ছিল শুক্রাণুর ক্ষেত্রে, তো ওটা কি ছিল, জনন মাতৃকোষ, ভেঙে কি পাচ্ছিলাম, শুক্রাণু। তো এরকম এখানে এই যে আছে রেণুগুলো, এই রেণু মাতৃকোষগুলো, সেগুলো ভেঙে কি তৈরি হবে, রেণু। তাহলে যেগুলো রেণু পেলাম এগুলো কি তাহলে, হ্যাপ্লয়েড। মানে যেমন ওখানে ডিম্বাণু ছিল, শুক্রাণু ছিল, এখানে কি উৎপন্ন হচ্ছে, রেণু। তো এরা কেমন বলো, এক মানে এরা হচ্ছে হ্যাপ্লয়েড। এরা কোথায় আছে এখন, পাতার মধ্যেই আছে, কিন্তু কোথায় আছে, পাতার মধ্যে। তাহলে এটা পাতার মধ্যেই আছে। এবার কি হবে, এই অংশটা ওই পাতা থেকে মানে খসে পড়বে, ওই রেণুগুলো পাতা থেকে কি হবে, খসে পড়বে। পড়বে কোথায়, মাটিতে পড়বে। তাহলে বলো, এই যে তুমি একটা দেখছো দিলের মতো হার্ট, দিলের মতো অংশ দেখতে পাচ্ছ, একটা এরকম করে আছে, হার্ট আছে। তাহলে এই হার্টটার কিছুই না, ওটা হচ্ছে সেই রেণুটা যখন মাটিতে পড়ে যায়, এটা হচ্ছে এক প্রকার চারা গাছের মতো দেখতে অংশ। তো এটার নাম হচ্ছে লিঙ্গধর দেহ। এটাও এক প্রকারের উদ্ভিদ, কিন্তু এটাকে তুমি খুব ছোট অংশ, চোখে দেখা যায় না, মাটিতে থাকে এটা। বলে এটা কোথায় থাকে, মাটিতে। তো এই যে লিঙ্গধর দেহ, এটা তাহলে কি এখন, এল। তাই এটা কি বলতো, তুমি বলবে এটা হচ্ছে পাতা আকৃতির অংশ, এটার নাম আছে থ্যালাস, প্রোথ্যালাস। খুব ভালো করে বুঝবে, এই যে প্রোথ্যালাসটা আছে, তাহলে যখন একটা মানে রেণু যখন মাটিতে পড়ে যায়, মাটিতে যখন পড়ে যায়, ওই খসে মাটিতে যখন পড়ে যায়, সেই মাটিতে কি হয়, ওই আর্দ্রতা বাতাস সবকিছু পাওয়ার ফলে ওই অংশটা কি হয়, প্রস্ফুটিত হয়ে এরকম পাতার মতো একটা আকৃতি তৈরি করে। এটার নাম হচ্ছে লিঙ্গধর দেহ, বা হ্যাপ্লয়েড একটা জীব, বা হ্যাপ্লয়েড উদ্ভিদ বলতে পারো। এটা আকৃতি মানে হার্টের মতো বা হৃৎপিণ্ডের মতো আকার। আর এটা আমাদের মাটিতে পাওয়া যাচ্ছে, গাছের নিচে মাটিতে পাওয়া যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা। এখান থেকে কি হয়, এখান থেকে দুটো অংশ বিচ্ছিন্ন হবে, একটা পুরুষ একটা স্ত্রী অংশ। বোঝা গেল। এই পুরুষ এবং স্ত্রী অংশ দুটো কি হবে, আবার পুনর্মিলন ঘটবে। কোথায়, কিন্তু মাটির মধ্যে। কিন্তু সে মাটির মধ্যে কি হবে, এই যে শুক্রাণু আর ডিম্বাণু, মানে পুরুষের যেমনি থাকে একটা পুরুষ একটা স্ত্রী, দুটো অংশ পরস্পর মিলিত হয়ে আবার তৈরি হবে জাইগোট। যখনই জাইগোট তৈরি হলো, এই জাইগোটটা থেকে আবার কি হবে, নতুন চারা গাছের জন্ম নেবে, অঙ্কুরোদ্গম হবে, দিয়ে একটা নতুন একটা অপরিণত রেণুধর দেহ পেলাম, যেটা হচ্ছে টুয়েন। তাহলে এই উদ্ভিদটা বড় হয়ে আবার এরকম উদ্ভিদ তৈরি হচ্ছে। তাহলে বলো তোমরা আমাকে, এই জিনিসটা, এটা দেখতে পাচ্ছ গাছে, এটাও তুমি গাছে দেখতে পাচ্ছ, এটাও গাছে দেখতে পাচ্ছ, কিন্তু এবার থেকে তুমি গাছে আর দেখতে পাচ্ছ না। তাহলে এখান থেকে এটা অংশ কোথায় বলো তো, মাটির মধ্যে। তাহলে এই অংশটা কোথায় বলো, মাটির মধ্যে। এখান থেকে আবার কি নতুন করে উদ্ভিদ তুমি চোখে দেখতে পাচ্ছ। তাহলে ফার্নের যত তুমি গাছ চোখে দেখতে পাচ্ছ, সেটা কি রেণুধর নাকি লিঙ্গধর, রেণুধর। রেণুধর মানে ডিপ্লয়েড, মানে টুয়েন। তুমি যে সমস্ত ফার্ন গাছ চোখে দেখতে পাচ্ছ সবাই টুয়েন। আর যেহেতু তুমি চোখে দেখতে পাচ্ছ না, যেটা তোমার চোখের আড়ালে ঘটছে, মাটিতে নতুন চারা গাছ, প্রোথ্যালাস, শুক্রাণু, ডিম্বাণু মিলন, তারপর একটা নতুন কি একটা গাছ, চারা গাছ দিয়ে আবার এভাবে চলছে। তাহলে যেটা দেখতে পাচ্ছি সব টুয়েন, আর যেটা দেখতে পাচ্ছি না সব এন। তো এই জন্য দেখবে তোমাদের এখান থেকে এরকম করে, এখান থেকে এরকম করে টান দিয়ে দিয়েছে, আর এটাকে ভাগ করে দিয়েছে। এদিকটা কি, এরা হচ্ছে গুলো লিঙ্গ, সরি রেণুধর। রেণুধর মানে কি, এরা হচ্ছে সব টুয়েন। আর এদিকটা কি বলো, লিঙ্গধর। এই জন্য এখানে দেখো লেখা আছে কি বলো, শুধু এন লেখা আছে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা জনুক্রমের সংজ্ঞা কি পেলাম। তাহলে তোমরা বলবে, উদ্ভিদের দেহে বা উদ্ভিদ দেহে লিঙ্গধর, এটা রেণুধর, এটা লিঙ্গধর, রেণুধর ক্রম এবং লিঙ্গধর জেনারেশন। বা তোমরা বলবে একটা হচ্ছে রেণুধর জনু আর একটা লিঙ্গধর জনু। এই দুই জনুর যে পর্যায়ক্রমিক আবর্তন, এই আবর্তনকে আমরা বলবো জনুক্রম। তার জনু কত রকম, দুই রকম, একটা হচ্ছে কি রেণুধর জনু আর একটা লিঙ্গধর জনু। তাহলে উদ্ভিদের জীবন চক্রে রেণুধর জনু এবং লিঙ্গধর জনুর পর্যায়ক্রমিক যে আবর্তন, এই আবর্তনকে আমরা বলবো জনুক্রম। এটা কার ক্ষেত্রে দেখা যায়, ফার্নের ক্ষেত্রে দেখা যায়। বলি, শোনো মন দিয়ে। দেখো আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি একটা ছবি আঁকা আছে।
সেই ছবিটা হচ্ছে একটা আদর্শ ফুলের ছবি। এখন জানতে হবে আদর্শ ফুল কাকে বলে। তার আগে দেখে নেব যে আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে কি শিখছি। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে উদ্ভিদ যখন বংশ বিস্তার করে, একটা উদ্ভিদ যখন নিজের আকৃতি, নিজের গুণ সম্পন্ন অন্য আরেকটা জীব সৃষ্টি করে, তার জন্য প্রধান যেটা মাধ্যম দরকার সেটা হচ্ছে ফুল। একটা উদ্ভিদ যদি ফুল না থাকে, সে কিন্তু নিজের সম আকৃতি সম্পন্ন সমগুণ সম্পন্ন আরেকটা নতুন জীব তৈরি করতে পারবে না। তাহলে যখন একটা জীব যখন নতুন একটা মানে একটা গাছ যখন নতুন একটা জীব সৃষ্টি করছে, অপত্য উদ্ভিদ, তখন যে নিজের যে জনন অঙ্গ কাজে লাগাচ্ছে তার নাম হচ্ছে ফুল। তাহলে ফুল কিন্তু হচ্ছে একটা জনন অঙ্গ। কি বলে? এটা একটা জনন অঙ্গ। ঠিক আছে। যেমন পুরুষদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে জনন অঙ্গের নাম কি? একটা হচ্ছে শুক্রাশয়, আর স্ত্রীদের কি হয়? ডিম্বাশয়। তো শুক্রাশয় থেকে উৎপন্ন হয় শুক্রাণু, আর ডিম্বাশয় থেকে ডিম্বাণু। এই দুইয়ের মিলনে উৎপত্তি হয় একটা সন্তানের। তো সেক্ষেত্রে একটা গাছের ক্ষেত্রে, একটা গাছ, সেই গাছের যে জনন অঙ্গ তার নাম কি? ফুল। এই ফুল যদি না থাকে তাহলে ওদের জনন সম্পন্ন হবে না। তো এবার প্রশ্ন হচ্ছে, মানুষের ক্ষেত্রে যেমন একটা সন্তান যখন বড় হচ্ছে, সাবালক হচ্ছে, তার সাথে একজন স্ত্রীর যখন বিবাহ হচ্ছে, তাদের মিলনে সন্তান তৈরি হচ্ছে, তাহলে গাছেদের ক্ষেত্রে এখানে কিভাবে মিলন সম্ভব? গাছেদের ক্ষেত্রে মিলন ঘটাবে এক প্রকারের বাহক। বাহক কারা? এটা হতে পারে প্রজাপতি, হতে পারে কোনো কীট পতঙ্গ, হতে পারে এটা, হতে পারে কোন মানে পাখি, হতে পারে এটা, হতে পারে এমনকি তোমার বাতাস, হতে পারে জল, হতে পারে। এই সমস্ত মাধ্যমগুলো বা বাহকগুলো এখানে কিন্তু ফুলের মধ্যে মিলন ঘটায়। কিন্তু ন্যাচারালি যে সমস্ত ফুলের সুগন্ধ থাকে, যে সমস্ত ফুল দেখতে সুন্দর হয়, তাদের ক্ষেত্রে কিন্তু বাতাসের প্রয়োজন পড়ে না, তাদের ক্ষেত্রে জলের প্রয়োজন পড়ে না। তাহলে কার প্রয়োজন পড়ে? সেক্ষেত্রে দরকার পড়ে কীট পতঙ্গ কিংবা মৌমাছি বা প্রজাপতি। সেই প্রজাপতি কি হবে? একটা ফুলে গিয়ে বসবে, পুরুষ ফুলে গিয়ে বসলো। তাহলে পুরুষ ফুলের তার মধ্যে যে আছে শুক্রাণুগুলো, শুক্রাণু তো হয় না, ফুলের ক্ষেত্রে হয় রেণু, হয় পরাগ রেণু। সেই পরাগ রেণুটা কি হবে? ওর গায়ে লেগে যাবে। সেই পরাগ রেণুগুলো যখন আবার সেই প্রজাপতি যখন সেগুলোকে যখন কাছে নিয়ে বা ওর গায়ে যে লেগে গেল, সেই প্রজাপতি যখন অন্য কোনো ফুলের স্ত্রী ফুলে গিয়ে যখন বসবে, তার যে ওখানে ডিম্বাণু আছে, তার সেই ডিম্বাণুর সঙ্গে সেই পরাগরেণুর মিলন ঘটে এবং সেখান থেকে নতুন গাছের জন্ম হয়। মানে সেখান থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, সেই বীজটা থেকেই নতুনভাবে আবার নতুন গাছ জন্ম নেয়। কিন্তু এখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আদর্শ ফুলের আমরা দেখব কি কি ওর অংশ আছে, আদর্শ ফুল কাকে বলবো। ঠিক আছে। তাহলে এতক্ষণ এতটুকু বুঝে গেলাম যে ফুল হচ্ছে একমাত্র অঙ্গ যার মাধ্যমে নিজের আকৃতি সম্পন্ন নতুন গাছের জন্ম দেয়। তো তার আগে জেনে নেব আদর্শ ফুল কাকে বলবো। আদর্শ ফুল আমরা তাকেই বলবো যে ফুলের চারটা অংশ দেখা যাবে। কটা বললাম? চারটা অংশ। সেগুলো কি কি স্যার? এক নাম্বার হচ্ছে বৃতি। এই যদি বৃতি থাকে, আচ্ছা বৃতিকে আমরা ইংলিশে বলছি ক্যালিক্স। কি বলি বলো? ক্যালিক্স। ঠিক আছে। নাম্বার 2 কি থাকবে বলো? নাম্বার 2 থাকবে দলমণ্ডল। দলমণ্ডল, একে আমরা বলি করলা। আর নাম্বার 3 যেটা থাকবে সেটা হচ্ছে পুংকেশর চক্র। পুংকেশর চক্র, একে আমরা বলছি অ্যান্ড্রোসিয়াম। ANDROECIUM। ঠিক আছে। আর নাম্বার 4 যেটা সেটা হচ্ছে কি স্ত্রী বা গর্ভকেশর চক্র। এর নাম হচ্ছে গর্ভকেশর চক্র। একে আমরা ইংলিশে বলবো কি গাইনোসিয়াম। GYNOECIUM। এই যে চারটা অংশ আমি লিখলাম, যদি একটা ফুলের চারটায় অংশ থাকে তখন সেই ফুলটাকে বলবো আদর্শ ফুল। সেই চারটা অংশের মধ্যে শুধুমাত্র বৃতি আছে, দলমণ্ডল আছে, আর কিছুই নেই, তাকে আমরা আদর্শ ফুল বলতে পারি না। বা এ দুটো, এটা আছে এটা আছে, এটা নাই, তাহলে আদর্শ বলা যাবে না। মানে চারটা অংশই থাকতে হবে, তখন তার নাম আদর্শ ফুল। তো চলো আমরা একটা আদর্শ ফুল নিয়ে নিয়েছি। এবার এই এই ফুলটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে বৃতি কোনটা। বৃতি দেখবে এই যে পাতাটা আছে, এই পাতাটা দেখবে এইখানটা যে আছে একটা বোটার মতো অংশ আছে, এই বৃন্ত বা বোটা, এখানে কিন্তু আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বৃতি। বৃতিটাকে আমরা বলছি ইংরেজিতে কি বলো? ক্যালিক্স। এই বৃতি যে আছে, এই বৃতির
এখানে কিছু এরকম অংশ থাকে, ঠিক আছে, কিছু এরকম অংশ থাকে, বা এখানে চলো যদি এই অংশটা আমি দেখাই, এখানে এই যে অংশটা রয়েছে পাতার মতো, মানে ছোট অংশ অ্যাকচুয়ালি, এটা শুধু দুটো নয়, মানে চারদিকটা ঘিরে আছে। যদি আমি এরকম একটা ফুলের যদি এটা আমি দেখা একটা যে মানে বৃন্তটা যদি দেখা এটা ফুল হয়, তো এখানে দেখবে এরকম ভাবে এরকম ছোট ছোট পাতাগুলো কিন্তু দেখা যাবে, ছোট ছোট, মানে সাইডে দেখবে আছে। একে বলছে বৃত্তাংশ, ঠিক আছে, বৃত্তির অংশ, বৃত্তাংশ। এখন স্যার বৃত্তির কাজ কি? বৃত্তির কাজ কিছু না, বৃত্তির কাজ হবে এই যে দলমণ্ডল আছে, পুংকেশর চক্র আছে, গর্ভকেশর চক্র আছে, সবাইকে ধরে রাখবে, ঠিক আছে। তাহলে বৃত্তির কাজ কিছুই না, এই তিনটাকে ধরে রাখা হচ্ছে তার কাজ, মানে ভেতরের যে অংশগুলো আছে তাদেরকে রক্ষা করা বাইরের আঘাত থেকে। বোঝা গেল? তাহলে বৃত্তির কাজ তুমি আশা করি বুঝতে পেরেছো। বৃত্তির রং কেমন হয়? বৃত্তির রং সাধারণত সবুজ রঙের হয়। কি রং হয় বলো? সবুজ রঙের। মানে একটা ফুল যেখানে শুরু, তার যে বৃন্তটা গোটাটা, তার নাম কি বলো? বৃত্তি। সেই বৃত্তিটা কিন্তু সবুজ রঙের হয়ে থাকে, ওখানেও কিন্তু সালোক সংশ্লেষ হয়। নাম্বার 2 কি? দলমণ্ডল। নামই তো বলছে দলমণ্ডল বা করলা। এই করলা কি জিনিস স্যার? একটা ফুল যখন বৃত্তি যেখানে শেষ, ওখানে দেখবে এরকম ভাবে পুরো ফুলটাকে চারদিকে ঘিরে রয়েছে বিভিন্ন রঙিন রঙিন, মানে একদম এক ধরনের পাতার মতো অংশ। এই যে এটার নাম হচ্ছে দলমণ্ডল, দেখতে পাচ্ছ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন গোলাপ ফুলের পাপড়ি, বাংলায় বলি পাপড়ি, তো সেই পাপড়িগুলো একসঙ্গে নাম দলমণ্ডল। কাজ কি স্যার? দলমণ্ডলের কাজ দুটো কাজ। নাম্বার 1 কি? দলমণ্ডল তোমার প্রথম যে কাজটা, ভেতরের যে অংশগুলো আছে, যেমন গর্ভকেশর চক্র আছে, পুংকেশর চক্র আছে, এদেরকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। আর নাম্বার 2 অত্যন্ত ভাইটাল, এরা করবে কি? বিভিন্ন কীট পতঙ্গ বা যেগুলো প্রজাপতি, এদেরকে আকর্ষিত করবে। কি করবে? আকর্ষিত করবে। যে এই যে সুন্দর সুন্দর পাপড়িগুলো, লাল, নীল, সাদা, হলুদ, কত রকমের রঙিন রঙিন পাতাগুলো হয়, মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কীট পতঙ্গ কেন আকৃষ্ট হবে না? ওই পাপড়িগুলোর কাজই হচ্ছে আকৃষ্ট করা, কীট পতঙ্গকে টেনে নিজের কাছে নিয়ে আসবে। কি জন্য? ওখান থেকেই তো ওরা কি করবে? ওদের মানে পরাগযোগটা ঘটাবে। তাহলে দলমণ্ডলের কাজ কি বললাম? দুটো বললাম। বৃত্তি, দলমণ্ডল, দলমণ্ডলের প্রথম যে কাজটা, ভেতরের যে অংশগুলো আছে, মানে এর ভেতরের যেগুলো অংশ লুকিয়ে আছে, যেমন এই যে পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এদেরকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। আর নাম্বার 2 অত্যন্ত ভাইটাল, সেটা হচ্ছে বিভিন্ন কীট পতঙ্গ, প্রজাপতি, মৌমাছি, বোলতা, সবাইকে আকর্ষিত করবে। ওটা সুগন্ধি থাকে, আবার এর সুগন্ধির জন্য বাইরে থেকে কিন্তু সব পোকামাকড় ছুটে আসে, ওখানে গিয়ে বসে। তো কাজ বোঝা গেল। তাহলে এই যে শোনো, এই যে পোকামাকড় আসছে, এটা কিন্তু কোনো খারাপ কিছু নয়, ফুলের এটা দরকার আছে। নাম্বার 3 কি? পুংকেশর চক্র। পুং কথার মানে হচ্ছে পুরুষ, আর গর্ভ কথার মানে হচ্ছে স্ত্রীদের বিষয়ে বলছে। তাহলে পুংকেশর চক্র মানে হচ্ছে, যাকে আমরা ইংলিশে বলি অ্যান্ড্রোসিয়াম, এই ফুলের যেগুলো পুরুষ অংশ, তার নাম পুংকেশর চক্র। এই পুংকেশর চক্রের আবার 3টে উপাদান, এর মধ্যে আবার 3টে উপাদান আছে। তো চলো সেই 3টে উপাদান কি কি আমরা দেখে নিচ্ছি। এই যে বললাম পুং কেশর চক্র, এর 3টে উপাদান, 3টে না, মেনলি 2টো উপাদান দেখা যায়। সে 2টো উপাদান কি কি? এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে পুংকেশর চক্রের একটা অংশ। আগে বলে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5টা, মানে এই মিডিল যেটা আছে ওটা ছাড়া, এই মিডিলটা ছাড়া 1 2 3 4 5টা আমি এখানে এঁকেছি, আরো কম বেশি হতে পারে ফুল বিশেষে। এই যে 5টা তোমরা দেখতে পাচ্ছ এরকম দাঁড়িয়ে আছে দণ্ডের মতো, এদের নাম হচ্ছে পুংকেশর। কি নাম বললাম? পুংকেশর। তাহলে এই পুংকেশর গুলো মিলে একসঙ্গে নাম পুংকেশর চক্র। বোঝা গেল? তো এই যে বললাম তাহলে পুংকেশর চক্র আর কিছুই না। পুংকেশর চক্র মানে হচ্ছে যে পুংকেশর গুলো মিলে তার নাম হয়ে গেল পুংকেশর চক্র। আর পুংকেশরকে ইংলিশে কি বলি আমরা? স্টামেন। কি বলে বলো? স্টামেন। কেমনি খেয়াল রাখবে দেখো ভালো করে, এখানে মেন লেখা আছে না, মেন। মেন মানে কি? পুরুষ। তার মানে কি? পুংকেশর মানে হচ্ছে স্টামেন। মনে থাকবে। লক্ষ্য করো এই প্রত্যেক, তাহলে পুংকেশর কতগুলো থাকে? একের অধিক, সবগুলো পুংকেশর মিলে নাম পুংকেশর চক্র। এই এক একটা পুংকেশরের 2টো করে অংশ। একটা অংশ হচ্ছে এরকম দেখতে পাচ্ছ, একটা দণ্ড আছে, যেটা দণ্ড, তার নাম হচ্ছে কি বলো? এটার নাম হচ্ছে
ফিলামেন্ট, এর নাম কি বলো? ফিলামেন্ট। আর যেটা দেখতে পাচ্ছ এরকম অংশ আছে, এটার নাম হচ্ছে অ্যান্থার। কি নাম বলো? অ্যান্থার। অ্যান্থারের মানে হচ্ছে পরাগধানী। আর যেটা হচ্ছে পুংদণ্ড, ফিলামেন্ট। তাহলে বলো তো প্রত্যেকটা পুংকেশরের কটা করে অংশ? দুটো করে। একটা হচ্ছে এরকম অংশটা, মানে এটা কোনটা বলো? এটা জুম করে দেখেছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই অংশটা, ছোট্ট অংশ দেখো, ছোট্ট অংশটা এই যে, এটা হচ্ছে এই অংশটা আমি জুম করে দেখেছি, এটার নাম হচ্ছে অ্যান্থার বা পরাগধানী। আর যেটা দণ্ডটা আছে তার নাম ফিলামেন্ট বা পুংদণ্ড। তাহলে এই পুংকেশরের দুটো পার্ট, এক বললাম কি বলো? একটা বললাম ফিলামেন্ট, ফিলামেন্ট বা কি বাংলায় কি বললাম? পুংদণ্ড বললাম। আরটা কি বললাম বলো? অ্যান্থার, বাংলায় কি বলে বলো? পরাগধানী। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তাহলে পুংকেশর চক্র আমাদের জানা কমপ্লিট। এবার আসবো গর্ভকেশর চক্র। ঠিক আছে, আচ্ছা এবার বলে দিচ্ছি যে এর কাজ কি স্যার? এই পুংকেশর চক্রের কাজ কি? এর কাজ হচ্ছে পরাগধানীতে পরাগ রেণু তৈরি করা। পরাগধানীতে পরাগ রেণু তৈরি করা। এই যে দেখতে পাচ্ছ পরাগধানীটা আছে না, এটা আরো জুম করে দেখলে এমন দেখাচ্ছে। এই যে পরাগধানের মধ্যে এখানে আছে পরাগ রেণু গুলো তৈরি হচ্ছে, ওই সবগুলো পরাগ রেণুকে একসঙ্গে বলছে পরাগধানী। বোঝা গেল? এবার চলে আসবো গর্ভকেশর চক্র। তো গর্ভ মানে তো স্ত্রী উদ্ভিদের কথা বলছে। এই গর্ভকেশর চক্রকে আমরা ইংলিশে বলি গাইনোসিয়াম। এই গাইনোসিয়ামের দেখো তিনটে আছে পার্ট। এই দেখো এটা একটা পার্ট, দেখতে পাচ্ছ এখানে গাঢ় অংশ দেখানো হয়েছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, তিনটে অংশ আছে। এই যে দেখছো মাথার উপরে আছে, এটার নাম গর্ভমুণ্ড। মুন্ড মানে মাথা, গর্ভের সবচেয়ে উপরে মানে মাথা, তো এটা হচ্ছে গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডকে আমরা ইংলিশে বলি স্টিগমা। কি বলি বলো? স্টিগমা। দেখো মা, মা মানে মুন্ড মাথা, ঠিক আছে? তো স্টিগমা, এখানে স্টিগমা আছে। আর যেটা দণ্ডটা আছে তার নাম হচ্ছে স্টাইল। কি নাম বলো? স্টাইল, এটার নাম হচ্ছে স্টাইল, STYLE, স্টাইল বা গর্ভদণ্ড। তা গর্ভদণ্ডকে বলি স্টাইল, আচ্ছা গর্ভমুণ্ডকে বলি স্টিগমা। আর যেটা এইখানে ওকে দেখছো তিন কোনায় যে অংশটা আছে গোল আছে, এটার নাম হচ্ছে ডিম্বাশয়। এটার নাম ডিম্বাশয়। এই ডিম্বাশয়কে আমরা ইংলিশে বলি ওভারি। কি বলি বলো? ওভারি। এই ডিম্বাশয়ের ভেতরে আবার অংশ আছে তার নাম ডিম্বক। এই ডিম্বকের মানে হচ্ছে ওভিউল। কি বলো? ওভিউল। ওই ডিম্বকের ভেতরে আছে ডিম্বাণু, তার নাম হচ্ছে এগ। তার নাম কি? এগ। এগ সেল মানে ওই কোষ, ডিমগুলো। তো সেই হচ্ছে আমাদের ওভারির ভেতরে আছে ওভিউল মানে ডিম্বক, ডিম্বকের ভেতরে কি আছে? ডিম্বাণু মানে ডিম, এগ সেল বা এগ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের গর্ভকেশর চক্রের সবগুলো অংশ। আমি বলেছি এখানে তাহলে গর্ভকেশর যে আছে, গর্ভকেশর চক্র এর এর মানে এরকম যে মানে আছে, এই গর্ভকেশরটা প্রত্যেকটা পার্টকে বলছি গর্ভকেশর। এই গর্ভকেশরকে আমরা বলি পিস্টিল। কি বলি? পিস্টিল। বা এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গর্ভপত্র। এটাকে ইংলিশে বলি আমরা কার্পেল। কি বলি? কার্পেল। এই কার্পেল বা পিস্টিল যে যাই হোক না কেন, এর প্রত্যেকটা অংশ যে আছে কার্পেল বা পিস্টিল, এর প্রত্যেকটার তিনটে হচ্ছে পার্ট, 1 2 3। এক বললাম কি? স্টিগমা। এক কি বললাম বলো? স্টিগমা হয়ে গেল। তারপর হচ্ছে কি? স্টাইল। আর একটা লাস্ট কি বললাম? ওভারি। এই ওভারির মধ্যে আবার কি আছে বলো? ওভারির ভেতরে আছে ওভিউল। ওভিউল বা ডিম্বক, এর ভেতরে কি আছে? এগ বা এগ সেল। এই হচ্ছে আমাদের টোটাল গর্ভকেশর চক্র। তাহলে একটা আদর্শ ফুলের আমরা কিন্তু 4টা অংশ দেখতে পেলাম। আমি একবার রিভিশন মেরে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। তাহলে একটা আদর্শ ফুলের 4টা অংশ, এক বললাম বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। বৃতিকে আমরা কি বললাম? ক্যালিক্স। বৃতির কাজ কি? বৃতি হচ্ছে একটা ফুলকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে এবং সমস্ত অংশগুলোকে ধরে রাখবে। নাম্বার 2 কি বললাম? দলমণ্ডল বা করলা। এই দলমণ্ডল বা করলার ক্ষেত্রে একে আমরা বলি পাপড়ি বলি বাংলাতে, বা আমরা পেটালস বলি ইংলিশে। এই পেটালস বা পাপড়িগুলো কি হয়? সাধারণত 5টা হয়ে থাকে। এই পাপড়িগুলো কি করে? রঙিন হয় এবং উজ্জ্বল বর্ণের হওয়ার জন্য সমস্ত রকম কীট পতঙ্গ এবং পোকামাকড়কে আকর্ষিত করবে, যাতে করে না সহজেই ওর যে পরাগযোগটা সম্পন্ন হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে ভেতরের যে অংশগুলো রয়েছে, মানে গর্ভকেশর চক্র এবং মানে পুংকেশর চক্র, এদেরকে বাইরের আঘাত থেকে, ঝড় বৃষ্টি থেকে রক্ষা করবে। নাম্বার 3 কি জানলাম?
পুংকেশর চক্র। পুংকেশর চক্রকে আমরা প্রত্যেকটা ভাগে যখন ভাগ করে দেখলাম, তো প্রত্যেকটা ভাগকে বলছি আমরা পুংকেশর, এবং সেই পুংকেশরের নাম আমরা কি বললাম? স্টামেন। সেই স্টামেনের আবার প্রত্যেকটা স্টামেনের দুটো করে পার্ট, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড। যেটা পুংদণ্ড আছে তার নাম বললাম আমরা, কি বললাম বলো? ওটার নাম হচ্ছে ফিলামেন্ট। আর যেটা পরাগধানী তার নাম বললাম অ্যান্থার। আর যেটা পুংকেশর তার নাম হচ্ছে স্টামেন। তো এই হচ্ছে প্রত্যেকটা ভাগ বা প্রত্যেকটা স্টামেন, একসঙ্গে নাম হচ্ছে গর্ভকেশর চক্র বা অ্যান্ড্রোসিয়াম। এরপরে আসছে নাম্বার 4 এবং অত্যন্ত ভাইটাল, যার নাম হচ্ছে গর্ভকেশর চক্র। সেই গর্ভকেশর চক্রের আমরা যেটা ইংলিশে নাম দিলাম তার নাম হচ্ছে গাইনোসিয়াম। এই প্রত্যেকটা গাইনোসিয়ামের আমরা যে পার্টগুলো ভাগ করে দেখলাম তার নাম হচ্ছে গর্ভকেশর, বা গর্ভকেশরকে আমরা ইংলিশে বলি পিস্টিল। আর প্রত্যেকটা গর্ভকেশরের আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে গর্ভপত্র, তার নাম হচ্ছে কার্পেল। এই প্রত্যেকটা কার্পেল বা পিস্টিলের যে প্রত্যেকটা অংশ, তাকে 3 ভাগে ভাগ করে দেখলাম। সব থেকে উপরে থাকছে কি গর্ভমুণ্ড, সেই গর্ভমুণ্ডকে আমরা ইংলিশে বললাম স্টিগমা। তারপর যেটা হচ্ছে গর্ভদণ্ড, তার নাম হচ্ছে স্টাইল, এবং সব থেকে নিচে থাকছে ডিম্বাণু বা ডিম্বক, তাকে আমরা বলছি ওভারি, মানে ডিম্বাশয়টা ওভারি। সেই ডিম্বাশয়ের প্রত্যেকটা পার্টকে আমরা বলি ডিম্বক বা ওভিউল, এবং সেই ওভিউলের মধ্যে থাকে এগ বা ডিম বা এগ সেল বলি আমরা। এই প্রত্যেকটা 4টা মানে যে অংশ আমরা পেলাম, সে প্রত্যেকটা অংশগুলোকে একসঙ্গে একত্রে আমরা বলছি এই একটা আদর্শ ফুলের 4টা অংশ। তো এই হচ্ছে আমাদের আদর্শ ফুল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও।